মুজিব বাহিনী হচ্ছে ভারতীয় বাহিনী, যারা মুক্তিযোদ্ধাদের হাত থেকে দেশটা নিয়ে ভারতের হাতে তুলে দেবে। যশোরে যেগুলো বেঁচে আছে মুক্তিযোদ্ধা, এসবগুলো মুজিব বাহিনী, ভারতীয় এজেন্ট। আর আপনারা বলেন তারা মুক্তিযোদ্ধা। আপনি তো জানেনই না মুক্তিযোদ্ধার মুক্তি বাহিনীর পার্থক্য। আজকে কি ঘটেছে? আজকে ঘটেছে কি, এটা সুনির্দিষ্ট কোনো পার্টির নেতৃত্বে এই বিপ্লবটা হয়নি। তাই এই বিপ্লবে ওই ছাত্র ইউনিয়ন আছে, ফেডারেশন আছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আছে, অমুক আছে, তমুক আছে, জাতীয়তাবাদী ছাত্র দল আছে, সব ছাত্র সংগঠনের মধ্যে ছিল। সবাই কমন শত্রু ছিল ফ্যাসিবাদ, ভারতের দিল্লির দাস শেখ হাসিনা। এটা কমন। তাহলে এই দাসকে উচ্ছেদ করতে হবে, এইটা ছিল কোনো কমন কথা। এটা ছিল কমন কথা। আর নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষরা এই 15 বছরে যারা অপমানের শিকার হয়েছে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তারা বড় বড় রাজনৈতিক দল বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, অনেক কর্মী তাদের মারা গেছে, জামাতের অনেক কর্মী ফাঁসি হয়েছে, কিন্তু দেখবেন মাস মানুষ তাদের ডাকে যায়নি, গেছিল তাদের কর্মীরা। কিন্তু মনে রাখবেন যে কর্মী দিয়ে বিপ্লব হয় না, কিন্তু বিপ্লব হয় ওই কর্মীদের সাথে যখন কৃষক, শ্রমিক, সৈনিক, সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়, তখন বিপ্লব হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ওই দলগুলোর সাথে এরা যায়নি, কেন যায়নি? এরা দলীয় কর্মী ছিল। মানুষ যায়নি কেন? মানুষের সামনে এই দলগুলো পরীক্ষিত, তাদের অতীত দেখেছে। ক্ষমতায় যে রাতারাতি কে কত টাকার মালিক হয়েছে, এটা আমাদের নখদর্পণে, নখের মধ্যে আমরা বলে দিতে পারি। যশোরে জিজ্ঞেস করেন বিএনপির কোন কোন নেতা এর আগে কত টাকার মালিক হয়েছে, আমরা বলে দিতে পারি। আওয়ামী লীগের নেতারা কত মালিক হয়েছে বলে দিতে পারি। এই বিপ্লবের এই কয়দিনে, এই 6 মাসে বিএনপির কোন কোন নেতা কত টাকার মালিক হয়েছে জিজ্ঞেস করেন আমার কাছে, জিজ্ঞেস করেন। এই বেয়াদবি দেখার জন্য এতগুলো ছেলে মারা যায়নি, এতগুলো ছেলে বন্ধ হয়নি এই ডাকাতি দেখার জন্য। এই জন্যে এইগুলো আমরা জানি, এইগুলো আমরা জানি। কিন্তু যখন কানে আসছে যে বৈষম্যবিরোধী ছাত্র ব্যানারে আবার এই কাজ হচ্ছে, আমি আপনাদের বলছি, আমি আপনাদের দল করি না, আপনাদের সাথে জীবন দেওয়ার জন্য আমার কোনো আপত্তি নেই, কিন্তু এর মধ্যে কোনো ধান্দাবাজ থাকলে আপনাদের সাথে নেই। যারা আপনাদের ভিতরে যারা যারা এই কাজ করছে, আপনারা যদি তাদেরকে পরিষ্কার না করতে পারেন, আপনাদের বিরুদ্ধে আমরা যাবো, ঠিক আছে? আর অনেক ঝামেলা হতেই পারে, সেটা পার্টির অভ্যন্তরে মিটাবেন, ধুম করে সোশ্যাল মিডিয়ায় বলে দেবেন ওকে বহিষ্কার করবেন, বহিষ্কার করবেন। সোশ্যাল মিডিয়ায় আপনি পার্টির অভ্যন্তরীণ কথা বলবেন না, ভুল হতেই পারে, সেটা পার্টির অভ্যন্তরে বিচার করতে হবে। যদি পার্টির নেতৃত্ব সেটা বিচার না করে, তাহলে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন, তাহলে পার্টিটা গড়ে উঠবে। জুলাই বিপ্লব উত্তর বাংলাদেশের তরুণ সমাজের করণীয়, এটা খুবই দার্শনিক, রাজনৈতিক এবং তাত্ত্বিক কথা। আমরা এমন কোনো কথা বলবো না যাতে এই আলোচনাটা অন্যদিকে চলে যায়। সেই জন্য আমি এই তাত্ত্বিক রাজনৈতিক কথার মধ্যে যাব না, এটা আমি ফরাদ ভাইয়ের কাছে ছেড়ে দিচ্ছি। কারণ ফরাদ ভাই যেখানে থাকে সেখানে কোনো রাজনৈতিক কথা বলার ধৃষ্টতা আমাদের থাকে না, আমার থাকে না। আমি এই আলোচনার মধ্যে আমার ক্ষেত্রটা বেছে নিয়েছি সংগঠন প্রশ্ন, সংগঠন কীভাবে করতে হয়। আমি শুধু সংগঠনের ব্যাপারটা বলবো, রাজনৈতিক তাত্ত্বিক বিশ্লেষণটা ফরাদ ভাই বলবেন। আমি যেহেতু আপনারা এটা একদম নিজস্ব, মানে ছাত্রদের নিজস্ব প্রোগ্রাম, এটা কোনো গণ প্রোগ্রাম না, পাবলিক প্রোগ্রাম না ওই অর্থে, সেই জন্য আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো এটা অনেক সময় একটু কষ্ট লাগবে, একটু আহত হতে হবে, কিন্তু আমি সেইটা বলবো। আর আমি যেহেতু আপনাদের দল করি না, আমি আপনাদের না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করি, না গণতান্ত্রিক পার্টি করি। আপনারা ডেকেছেন, আমি এসেছি। ডেকেছেন মানে আমার কাছে আমার কথা শুনতে চেয়েছেন। আমি আপনাদের সন্তুষ্ট করতে আসিনি, আহত করতেও আসিনি, আমি আমার পর্যবেক্ষণটা বলতে এসেছি। আপনারা যদি ভালো সম্ভাবনার স্বপ্ন দেখাতে পারেন, আজকে আমাদের মধ্যে কোনো রাজনৈতিক, আমার কাছে মনে হয় বাংলাদেশে কোনো রাজনৈতিক দল নেই যা করা যায়। যদি আপনাদের মধ্যে দেখি যে সুযোগ আছে, তাহলে আপনাদের সাথে করব। তা না হলে একজন লেখক চিন্তক হিসেবে যেভাবে আমি সকলকে বিরুদ্ধে আমার পর্যবেক্ষণগুলো বলি, আমি সেভাবে বলে যাব। তো সংগঠন সম্পর্কে আমি আপনাদের প্রথমে একটু বলবো যে দেখুন, রাজনীতি কিন্তু একটা যুদ্ধ, আর যুদ্ধ কিন্তু একটা রাজনীতি। তাহলে যুদ্ধ ফিল্ডে কিন্তু বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই, এখানে কোনো মার্সি চলবে না। যুদ্ধ ফিল্ডে অপারেশনে 11টার সময় যাওয়ার কথা, আপনি যদি 11টা 5-এ যান, তা আপনি কিন্তু যুদ্ধে পরাজিত হয়ে যাবেন। কারণ শত্রু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে যাচ্ছে, আপনার কাছে আগে অস আছে, সুতরাং এই টাইম হেরফের হয়ে গেলে শত্রু চলে যাবে, অথবা আপনি অন্যরা উপস্থিত হয়ে আপনি একা হয়ে গেলেন, আপনি কিন্তু মারা পড়বেন।
তো সংগঠনের প্রথম শর্ত হচ্ছে যে আপনি রাজনীতি করছেন কিন্তু আপনি যুদ্ধে রয়েছেন, আর যুদ্ধটা রাজনীতি। তো মাসুদুন বলছেন যে রাজনীতি হচ্ছে রক্তপাতহীন যুদ্ধ, আর যুদ্ধ হলো রক্তপাতময় রাজনীতি। তাহলে আপনি যে মিটিং করছেন এটা যুদ্ধে গেছেন। আপনি 11টার মিটিং 12টায় আসলেন, এটা কিন্তু এইভাবে কিন্তু আপনি এগোতে পারবেন না। গতানুগতিক রাজনীতি কিন্তু এইগুলো করে। তাই নতুন রাজনীতি যদি এটা করে তাহলে এত মানুষের রক্ত দিয়ে এই সংগঠন করার দরকার নেই। আরেকটা হলো যে লিডার, এটা আমি বুর্জোয়া সংগঠন রোটারি করতাম, সেখান থেকে শিখেছিলাম। লিডারকে বলা হচ্ছে সেক্রেটারি যে বা সদস্য সচিব যে সেক্রেটারি, তাকে এই পোস্টটাকে বলা হয় ডানকি জব। অর্থাৎ এই পদে যে থাকবে সে কখনো না বলতে পারবে না, তারপরে লোডের পর লোড দেবে কিন্তু সে না বলতে পারবে না। যদি গাধার মতো এই লোড সে না নিতে পারে তাহলে সবিনয় বলবে আমি ওই পদের জন্য যোগ্য না। কিন্তু চেয়ারের প্রতি আকর্ষণ মায়া থাকবে, আর লোড নেওয়ার ক্ষেত্রে বলবেন আমি পারবো না। এই হিপোক্রেসি রাজনীতিতে চলবে না। তাহলে আপনি ওই পদে থাকতে পারবেন কিনা, আপনি ওটা করতে পারবেন কিনা তাই আপনাকে নিতে হবে। আপনি কোন কারণে যেতে পারেননি এটা সমাজকেও শুনতে পাবেন। প্রেসিডেন্টের যিনি মাথা, তার সম্পর্কে বলা হচ্ছে তিনি যে কখনো ঘুমান এটা যদি কর্মীরা জানে তাহলে তিনি আর লিডার থাকতে পারবেন। অর্থাৎ রাজনৈতিক মানে লিডারকে জনগণ দেখবে যে সে ঘুমতি যাওয়ার সময় দেখে যে লিডার জেগে আছে, আর ঘুম থেকে উঠে দেখবে যে লিডার জেগে আছে। তার মানে লিডার সবাইকে ঘুম পড়াতে দিয়ে ঘুমাতে যাবে আর সবাইকে ডেকে তুলবে। দিস ইজ লিডার। আপনি ঘুমাচ্ছেন, নেতা আপনাদের রাজনীতি হবে না। এইগুলো আমাদের বোঝার প্রশ্ন রয়েছে। আর একটা হচ্ছে যে বুর্জোয়া রাজনীতিতে যেটা আমরা দেখি যে একজন নেতা তার জন্য মিটিং অপেক্ষা করছে, তারপরে তার পিছনে অনেকগুলো মানুষ স্লোগান দিতে আসছে, নেতার সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। এগুলো খুব অড লুকিং। এইটা আমাদের সমাজ এটা পছন্দ করি না। আওয়ামী লীগ, বিএনপি, জামাত ফামাত এই যে যা করে এগুলো আমাদের সমাজ পছন্দ করে। আপনি লিডার আসলে তার পিছনে একজোড়া মানুষ রয়েছে। আপনি চোর ডাকাত, এটা ডাকাতরা এইভাবে বাড়ায়, ডাকাতরা এটা এইভাবে বাড়ায়, কারণ ডাকাতি করে যেখানে যায় মার খেতে পারে, তাই তার সাঙ্গভঙ্গ মস্তান নিয়ে চলতে হয়। লিডার এইভাবে চলবে। আপনি লিডার মিটিংয়ের মধ্যে আসেন, কোনো কারণে আপনার চলে যেতে হতেই পারে, আপনি চোরের মতো যাবেন, আপনি যাচ্ছেন 10 কিলোমিটারের পাশ চলে গেল আপনার সাথে। এইসব লিডার দিয়ে বাংলাদেশে কিছু হবে না। আপনার সাথে কেন চলে যাবে? যদি তাদেরও যেতে হয় তাহলে গোপনে আস্তে আস্তে যাবে। আর একটা জিনিস দেখলাম যে আমার একটা এই দল করি, আমি দলের এই বড় ভাইয়ের পক্ষের লোক, আমি ওই বড় ভাইয়ের পক্ষের লোক। এবার মিটিং চলছে, বড় ভাই এসেছে, সমস্ত কর্মীর উঠে দাঁড়াইতো ওই কর্মীগুলো। এই কি ব্যাপার? এটা চাকর বাকর সুলভ স্বভাব, এটা রাজনীতি চলবে না। আপনি কোনো বিশেষ ব্যক্তি না, আপনি কোনো বিশেষ ব্যক্তি না। এই টোটাল বিপ্লবে 3 জন লোক বিশেষ ব্যক্তি, যে মরে গেছে, যে আহত হয়েছে, আর এই বিপ্লবটাকে যে কাঙ্ক্ষিত পথে নিয়ে যেতে চাই, এই 3 জন বিশেষ ব্যক্তি, আর কেউ না। আপনি নির্বাচনের জন্য, আপনি এখানকার এমপি হওয়ার জন্য কি করে পারছেন আপনার চেহারা আমরা বুঝতে পারছি না, আমাদের বডি, আপনার বডি ল্যাঙ্গুয়েজ আমরা বুঝতে পারছি না। আপনি ভাই লিডার না। 3 জন মাত্র বিশেষ। সব থেকে শ্রদ্ধার ব্যক্তি আছে যে মারা গেছে, ওই হচ্ছে মুক্তিযোদ্ধা নির্বেচার। আর যে বিকলাঙ্গ হয়ে রয়েছে, আপনারা যারা বেঁচে আছে আপনাদের নিয়ে আমার সন্দেহ আছে। যারা বেঁচে আছে আমরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে নিজেকে বাঁচাইছি, অথবা কাকতালীয়ভাবে বেঁচেছি। আমি কাকতালীয়ভাবে বেঁচেছি বলবো না, আমরা মরতে চাইনি। তো ঠিক আছে, সবাই তো মরে যাবো না, এগিয়ে নিয়ে যাবো, কিন্তু আমরা বেঁচে আছি মানে আমাদের ধান্দা আছে। কিন্তু তাই ধান্দাবাজও কিন্তু মানুষ পড়তে পারে, সে তো বলছে না, কিন্তু সে আপনাকে পড়তে পারে। আপনি কিন্তু মনে রাখবেন যে আপনি কিন্তু তার স্যাটেলাইটের মধ্যে আছেন, সে আপনাকে পড়তে পারছে। তাই লুকোনোর কিছু নেই, লুকোনোর কিছু। আপনি হ্যান্ডশেক করেছেন, আপনার হাতটা হাতের মধ্যে নিয়ে কিভাবে হাতটা দিয়েছে, হাত দিকে বুঝতে পেরেছে যে আপনি ঘৃণার সাথে দিয়েছেন না প্রেম দিয়ে হাত দিয়েছেন। সে বলবে না আপনাকে, আপনার চাল চলনের বডি ল্যাঙ্গুয়েজে বুঝে পেরেছে। আর যখনই কোনো নেতার পিছনে একটা চোর চুটটা একটা মস্তানের মতো বেড়াবে, তার সাথে মানুষ ওয়ালাইকুম আসসালাম দিয়ে চলে যাবে, তর্ক করবে না। তো এইসব পুরোনো কালচার, এইগুলো কিন্তু করা যাবে না। কারণ আমি কিছু কথা বলি, 1971 আমাদের কিছু সংকট হয়েছিল। 71 যুদ্ধ ফিল্ডে সবাই যুদ্ধে গেছে। যে লোকটা পাকিস্তান ভাঙতে চায়নি সেও তো যুদ্ধ ফিল্ডে গেছে, সে যুদ্ধ আছে না। কারণ যারা ভাঙতে চাচ্ছে তাদের বিরুদ্ধে সে রক্ত দিচ্ছে অথবা নিচ্ছে। তাই যুদ্ধ ফিল্ডে যারা পাকিস্তান ভাঙতে চায়নি তারাও ছিল। পাকিস্তান যারা ভাঙতে চেয়েছে তার মধ্যে আবার অনেক রকমের গ্রুপ ছিল। একটা গ্রুপ ছিল ভেঙে ভারতের হাতে দিয়ে দেবো, সেও যুদ্ধ করছিল, সেও রক্ত দিচ্ছিল এবং নিচ্ছিল। আর একটা গ্রুপ ছিল দেশটা ভেঙে আমি স্বাধীন করব, সেও জীবন দিচ্ছিল এবং নিচ্ছিল।
আরেকটা গ্রুপ আছে, ওটা হচ্ছে বুঝ দেওয়ার স্বাধীনতা। আরেকটা গ্রুপ ছিল, এটা ভাঙবে এবং জনগণতান্ত্রিক বিপ্লবে নিয়ে যাবো, এটা সমাজতান্ত্রিক রাষ্ট্র করবো। তাহলে এরা বহুমুখী ফ্যাকশন কিন্তু মুক্তিযুদ্ধের সময় কাজ করেছিল। এবং মুক্তিযুদ্ধের একটা পর্যায়ে এসে দেখলাম যে লাস্ট পর্যায়ে 3 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত টোটাল আন্দোলনটা হাইজাক করে নিল ভারত। এবং অরোরাকে অরোরাকে এই ইস্টার্ন কমান্ডের প্রধান বানায় দিলেন। আর এই 9 মাস যুদ্ধ করলো যে মুক্তি ফৌজের নেতৃত্বে। মুক্তি ফৌজ শব্দটা আমরা ভুলে গেছি। মুক্তি ফৌজ, মুক্তি বাহিনী আমরা বলতাম না সেই সময়, বলতাম মুক্তি ফৌজ। এই মুক্তি ফৌজের নেতা ছিল জেনারেল ওসমানী, আর সেক্টর কমান্ডার প্রেসিডেন্ট আমাদের শহীদ প্রেসিডেন্ট পরবর্তীতে জিয়াউর রহমান, এবং তিনি সহ আজ যে সমস্ত সেক্টর কমান্ডারদের যারা যুদ্ধ করেছিলেন তারা এই সবই 3 ডিসেম্বরের পরে নয় হয়ে গেল, অপরিচিত এবং প্রয়োজনহীন ব্যর্থ হয়ে গেল, এবং এই নেতা হয়ে গেল জগজিৎ সিং অরোরা। এবং তার কাছেই পরাজিত বাহিনী আত্মসমর্পণ করলো। ওর কাছে পরাজিত বাহিনী আত্মসমর্পণ মানে ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। সেই জন্যই ভারত বলে এটা ভারত পাকিস্তান যুদ্ধ। 13 দিনে তারা ফিল্ডে থেকে ভারত পাকিস্তান যুদ্ধ হয়ে গেল। আর 9 মাস 3 লক্ষ মানুষ রক্ত দিয়ে এটা আমাদের স্বাধীনতা যুদ্ধ হলো না। এইটা 53 বছরে দেশে সব রাজনৈতিক দল ভারতের এই আচরণ মেনে এসেছে, এটা লালন করে এসেছে, পালন করে এসেছে, এর বিরুদ্ধে দাঁড়ায়নি। কখনো ভারতকে বলেনি কি করে এটা ভারত পাকিস্তান যুদ্ধ। আমাদের স্বাধীনতা যুদ্ধে তুমি হেল্প করেছো তোমার স্বার্থে, তোমার শত্রুকে আঘাত করার জন্য। আমি তোমার হেল্প নিয়েছি, আমারও শত্রু সে। কিন্তু তার মানে তো এ নয় যে যাকে আমি তাড়াচ্ছি যে চরিত্রের কারণে এই চরিত্র তুমি এখানে পুনঃপ্রতিষ্ঠা করবা। কিন্তু কাউন্টার যে লড়াইটা আফগানিস্তানিরা করেছে আমরা করতে পারিনি। আমরা অনেক কবি, অনেক লিখতে পারি, আমরা বলি আফগানিস্তানরা গোসল করে না, গা দিয়ে গন্ধ বেরোয়। আরে ভাই, ওরাই তো পৃথিবীতে একমাত্র মানুষ আমার কাছে মনে হচ্ছে আজকে পর্যন্ত, পৃথিবীর একমাত্র মানুষ আফগানিস্তানের লোকেরা যারা মর্যাদা প্রতিষ্ঠার ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে এক চুল পরিমাণ ছাড় দেয়। তারা আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে লড়েছে, আমেরিকা হেল্প করেছে, নিয়েছে। রাশিয়া উচ্ছেদের পরে আমেরিকা আবার মানে রাশিয়া হতে চেয়েছিল, তার বিরুদ্ধে যুদ্ধে গিয়েছে। বলছে না তুমি হেল্প করেছিলে, এমন কোনো চুক্তি হয়নি যে রাশিয়াকে চালাই দেওয়ার পরে এটা আমেরিকার উপনিবেশ হবে। বলো তোমার জন্য, তোমার দেশের কোথায় জন্য যুদ্ধ করতে হবে, আমরা রক্ত দিয়ে আসবো। কিন্তু এখানে আমার মাতৃভূমিতে তোমার এই বেয়াদবি সহ্য করিনি, করবো না আমরা। 20 বছর তারা যুদ্ধ করেছে, উচ্ছেদ করে দিয়েছে, এবং আমেরিকাতে ফিরে যাওয়ার পালাই গেছে তারা। এবং এটা কিন্তু আমেরিকার বিরুদ্ধে আফগানিস্তানরা যুদ্ধ করেনি, আফগানিস্তান যুদ্ধ করেছে সারা পৃথিবীর বিরুদ্ধে। এবং সেই যুদ্ধে তারা জয়লাভ করেছে, ওরা পালায় চলে গেছে সমস্ত অস্ত্রপাতি রেখে। ফিরে যাওয়ার পরে যখন আমেরিকান মার্কিনীরা বলছে আমাদের এত সব যন্ত্রপাতি, হেভি অস্ত্র তাদের হাতে দিয়ে আসলে এখন আমাদের ভবিষ্যৎ কি, তো এইসব জেনারেলরা বলেছিল ওরা মূর্খ, এসব চালাতে পারবে না। এবার আপনারা খবর জানেন কিনা জানি না, 1 বছরের মাথায় যুদ্ধের 1 বছর পূর্তিতে সমস্ত অ্যাপাচি, হেলিকপ্টার, সমস্ত ট্যাঙ্ক তারা আফগানিস্তানরা চালিয়ে বেরিয়েছে। কেন? আফগানিস্তানের যোদ্ধাদের আপনারা খেয়াল করছেন, লাইব্রেরির ভিতরে একজন যোদ্ধা, পাগড়িওয়ালা যোদ্ধা, রাইফেলটা এখানে রেখে সে বই পড়ছে। রাইফেল এখানে খাড়া করা রয়েছে, বই পড়ছে। সারা পৃথিবীর মিডিয়া কেটে গেছিল এই ছবি দেখে। এই হচ্ছে আফগান। আপনারা তো বই পড়ছেন না। ফরাদ মাজারের বক্তব্য আমার ধারণা আপনারা বুঝতে পারবেন না, কারণ ফরাদ মাজারের কোনো বক্তব্য পড়েননি, ইউটিউব শোনেননি, ফেসবুকে যে লেখা পড়েছে, বই পড়েননি, তো তাকে আপনারা তো বুঝতেই পারবেন না, পরিভাষা বুঝতে পারবেন না। তো ভারতে আমি বলছি যে 71-এ যেমন যুদ্ধের সময় যে যে ধরনের ঘটনা ঘটেছিল যুদ্ধ ফিল্ডে, সেই কারণে যুদ্ধের পরে প্রত্যেকে তার মতো করে টান দিতে গেছে, ভারত তার মতো করে নিয়ে যেতে গেছে, স্বাধীনতার মুক্তিযোদ্ধারা তাদের মতো করে নিতে গেছে। এবং এই মুক্তিযোদ্ধাদেরকে পরবর্তীতে হত্যা করে ভারতের অধীন দিতে হবে বিধায় আরেকটা গোপন বাহিনী ট্রেনিং দেওয়া হয়েছিল দেরাদুনে, যেটার নাম বিএলএফ, যা আজকের মুজিব বাহিনী। আর বাংলাদেশের মূর্খরা মুজিব বাহিনীকে বলে মুক্তি বাহিনী। অদ্ভুত ব্যাপার। মুজিব বাহিনী হচ্ছে ভারতীয় বাহিনী, যারা মুক্তিযোদ্ধাদের হাত থেকে দেশটা নিয়ে ভারতের হাতে তুলে দেবে। যশোরে যেগুলো বেঁচে আছে মুক্তিযোদ্ধা, এসবগুলো মুজিব বাহিনী, ভারতীয় এজেন্ট। আর আপনারা বলেন তারা মুক্তিযোদ্ধা। আপনি তো জানেনই না মুক্তিযোদ্ধা মুক্তি বাহিনীর পার্থক্য। আজকে কি ঘটেছে? আজকে ঘটেছে কি, এটা সুনির্দিষ্ট কোনো পার্টির নেতৃত্বে এই বিপ্লবটা হয়নি। তাই এই বিপ্লবে ওই ছাত্র ইউনিয়ন আছে, ফেডারেশন আছে, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট আছে, অমুক আছে, তমুক আছে, জাতীয়তাবাদী ছাত্র দল আছে, সব ছাত্র সংগঠনের মধ্যে ছিল। সবাই কমন শত্রু ছিল ফ্যাসিবাদ, ভারতের দিল্লির দাস শেখ হাসিনা। এটা কমন। তাহলে এই দাসকে উচ্ছেদ করতে হবে, এইটা ছিল কোনো কমন কথা, এটা ছিল কমন কথা। আর নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষরা এই 15 বছরে যারা অপমানের শিকার হয়েছে, পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তারা বড় বড় রাজনৈতিক দল বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, অনেক কর্মী তাদের মারা গেছে, জামাতের অনেক কর্মী ফাঁসি হয়েছে, কিন্তু দেখবেন মাস মানুষ তাদের ডাকে যায়নি, গেছিল তাদের কর্মীরা।
কিন্তু মনে রাখবেন যে কর্মী দিয়ে বিপ্লব হয় না, কিন্তু বিপ্লব হয় ওই কর্মীদের সাথে যখন কৃষক, শ্রমিক, সৈনিক, সাধারণ জনগণ ঐক্যবদ্ধ হয়, তখন বিপ্লব হয়। এখন প্রশ্ন হচ্ছে যে ওই দলগুলোর সাথে এরা যায়নি কেন? যায়নি, এরা দলীয় কর্মী ছিল। মানুষ যায়নি কেন? মানুষের সামনে এই দলগুলো পরীক্ষিত, তাদের অতীত দেখেছে। ক্ষমতায় যে রাতারাতি কে কত টাকার মালিক হয়েছে এটা আমাদের নখদর্পণে, নখের মধ্যে আমরা বলে দিতে পারি। যশোরে জিজ্ঞেস করেন বিএনপির কোন কোন নেতা এর আগে কত টাকার মালিক হয়েছে, আমরা বলে দিতে পারি। আওয়ামী লীগের নেতারা কত মালিক হয়েছে বলে দিতে পারি। এই বিপ্লবের এই কয়দিনে, এই 6 মাসে বিএনপির কোন কোন নেতা কত টাকার মালিক হয়েছে জিজ্ঞেস করেন আমার কাছে, জিজ্ঞেস করেন। এই বেয়াদবি দেখার জন্য এতগুলো ছেলে মারা যায়নি, এতগুলো ছেলে পঙ্গু হয়নি এই ডাকাতি দেখার জন্যে। এই জন্যে এইগুলো আমরা জানি, এইগুলো আমরা জানি। কিন্তু যখন কানে আসছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে আবার এই কাজ হচ্ছে, আমি আপনাদের বলছি, আমি আপনাদের দল করি না, আপনাদের সাথে জীবন দেওয়ার জন্য আমার কোনো আপত্তি নেই, কিন্তু এর মধ্যে কোনো ধান্দাবাজ থাকলে আপনাদের সাথে নেই। যারা আপনাদের ভিতরে যারা যারা এই কাজ করছে, আপনারা যদি তাদেরকে পরিষ্কার না করতে পারেন, আপনাদের বিরুদ্ধে আমরা যাবো, ঠিক আছে? আর অনেক ঝামেলা হতেই পারে, সেটা পার্টির অভ্যন্তরে মেটাবেন, ধুম করে সোশ্যাল মিডিয়ায় বলে দেবেন ওকে বহিষ্কার করবেন, বহিষ্কার করবেন। সোশ্যাল মিডিয়ায় আপনি পার্টির অভ্যন্তরীণ কথা বলবেন না, ভুল হতেই পারে, সেটা পার্টির অভ্যন্তরে বিচার করতে হবে। যদি পার্টির নেতৃত্ব সেটা বিচার না করে, তাহলে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন, তাহলে পার্টিটা গড়ে উঠবে। আপনাদের এখন যেটা হয়েছে, বিভিন্ন সংগঠনের লোক এখানে ছিল, সুনির্দিষ্ট পার্টির নেতৃত্ব হয়নি, ফলে বিপ্লবের পরে কথার কথা সিপিবি মনে করছে ছাত্র ইউনিয়নকে দিয়ে টোটাল আন্দোলনটা আমার ঘরে নেব। ধরেন ফেডারেশন মনে করছে ছাত্র ফেডারেশন দিয়ে টোটাল আন্দোলনটা আমার ঘরে নেব, বিএনপি মনে করছে তার ঘরে নেবে, জামাত মনে করছে তার ঘরে নেবে। ফলে এই আন্দোলনটা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারছে না। ঐক্যবদ্ধ ছিল হাসিনা পতনের প্রশ্নে, কিন্তু হাসিনার পতনের পরে এই জায়গাটা কার নিয়ন্ত্রণে থাকবে? এখন এই কামড়াকামড়ি শুরু হয়ে গেছে, তারা চলে গেছে, ফলে এখন আর কিন্তু ওই মানুষ আসবে না। আচ্ছা, তাহলে এখন কি হবে? তার তো কারোরই থাকার কথা না, যেহেতু এর আগে কোনো সুনির্দিষ্ট পার্টি নেই, তাহলে এখন কারা থাকবে? কারা থাকবে? এখন সব রাজনৈতিক দলে কিন্তু সরে গেছে, কারণ সে তার মতো করে পকেটস্থ করতে চায়। তাহলে এখন আছে সেই ছাত্ররা যারা কোনো দল করে না, তারাই আছে। তাই এখনকার মিটিংয়ে মানুষ কম হবে। এরাই হচ্ছে সেই মানুষ যা এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তৈরি হওয়া নতুন রাজনীতিবিদ। এই বিপ্লবের সব থেকে বড় সাফল্য হচ্ছে এতগুলো রাজনীতিবিদ ছাড়া বাংলাদেশে এই বিপ্লবের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। এইটা রোমেল কালকে বলছিল আপনাদের সাথে কথা বলার সময়, আমি আসার সাথে সাথে তার লাস্ট কথাটা শুনলাম। কতটা বিশ্ববিদ্যালয়ে কত বছর প্রচেষ্টা করলে এতগুলো রাজনীতিবিদ বানানো যেত? জাস্ট কয়েকদিনের বিপ্লবে এতগুলো নতুন, একদম আনকোরান নতুন ঝকঝকে রাজনীতিবিদ সৃষ্টি হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে। নেতা তৈরি হয় আন্দোলনে, এর মধ্যে তৈরি হয়েছে। এটা হচ্ছে পজিটিভ দিক। এদের বিরুদ্ধে রাষ্ট্রের যারা ষড়যন্ত্র করবে, আমরা বাইরের মানুষ হিসেবে তাদের পিতা বা সহযোদ্ধা হিসেবে আমরা তাদের পাশে আছি। আমরা দুঃখের সাথে দেখছি 1971-এ যে আওয়ামী লীগের লোকেরা ভারতে ফুর্তি করে বেরিয়েছিল, আর এই দেশের জনগণরা মুক্তি ফৌজ গঠন করে সেক্টর কমান্ডার গঠন করে লড়াই করেছিল। লড়াইয়ের পরে এসে আওয়ামী লীগরা এসে সেক্টর কমান্ডারদেরকে অস্বীকার করেছিল। ঠিক একইভাবে আজকে এই সমন্বয়কদেরকে অস্বীকার করছে এই দেশের আরেকটা রাজনৈতিক দল। মুক্তি ফৌজদেরকে অস্বীকার করা, সেদিনের যে চরিত্রের বহিঃপ্রকাশ, আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদেরকে অস্বীকার করা একই চরিত্র। সেদিন মুক্তি এই সেক্টর কমান্ডারদেরকে অস্বীকার করা যে চরিত্রের কাজ, আজকে সমন্বয়কদের অস্বীকার করা একই চরিত্র। টোটাল আন্দোলনের নেতৃত্ব শেখ মুজিবের ঘাড়ে দেওয়া যেটা কাজ, আজকে যদি বলেন হ্যাঁ আমরা চুলো তাতিয়ে রেখেছিলাম, তো শেখ মুজিব তো চুলো তাতিয়ে রেখেছিল, তাতায় তো বিপ্লব হয় না। তো বিপ্লবটা শেষ পর্যন্ত যেটা দিয়ে হয় সেটাই তো ঘটনা। হ্যাঁ, তাতিয়ে রাখিছিল শেখ মুজিব, এটা তো সত্য। তারপরে চূড়ান্ত বিপ্লবের সময় উনি ব্যাগ গুছায় রেডি ছিলেন, চলে গেছিলেন। আপনারাও তাতিয়েছিলেন, যখন জীবন দেওয়ার প্রশ্ন তখন আপনারা থাকেননি। তাই তাতানোর গল্প বললে হবে না, বিপ্লব হয়েছে এদের নেতৃত্বে। তাই তারা যেদিন ওই জনগণের বিপ্লব জিয়াউর রহমানদেরকে অস্বীকার করেছিল যে চরিত্রের জায়গা থেকে, আজকে ছাত্রদেরকে অস্বীকার করছেন আপনারা ওই একই চরিত্রের জায়গা থেকে। আমাদের এই ব্যাপারগুলো বুঝতে হবে। সংগঠনের ক্ষেত্রে আমার সর্বশেষ বলবো, কারণ ফরাদ ভাইয়ের কাছে কথা শুনতে হবে, কিন্তু সর্বশেষ আমি আপনাদের বলবো যে সংগঠনটাকে চোখের মণির মতো দেখতে হবে। চোখের মণিকে আপনি যখন আল খুলে রাখেন,
রক্ষা করেন কোনো বুদ্ধি দিয়ে পরিকল্পনা দিয়ে না, কি বাতাস আসলো কিছু আসলো হঠাৎ করে আপনার চোখটা বন্ধ হয়, এটা অটো। চোখের মনিকে ব্রেনকে বলা লাগে না, হাতকে বলা লাগে না যে তোকে হাত দাও, অটো। তা ঠিক সংগঠনটাকে চোখের মনির মতো রাখতে হবে। এইটা আছে তাই আপনারা বেঁচে আছেন। আমি আপনাদের লিখে দিতে পারি, আপনারা যদি পদবি নিয়ে আমাকে বলিনি, ডাকিনি, সম্মান দেয়নি, এইসব নিয়ে এই তস্ত বিক্ষিপ্ত মানে নিজেদের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেন, আমি আপনাদের বলবো যে আপনারা নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হবেন। 1975 যখন মানুষের পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছিল, আইনের কোনো বৈধ পথ ছিল না যেখানে যে এই ব্যবস্থা পরিবর্তন করতে হয়, তখনই রক্তক্ষয়ী ঘটনা ঘটেছিল। কিন্তু পরবর্তী রাষ্ট্ররা কেউই এত বড় মুনাফেক যে এটাকে বিপ্লব আকারে স্বীকার করেনি। তাই যেহেতু ওটা বিপ্লব না, তাই ওরা বিপ্লবী না, ওরা যোদ্ধা না, তখন ওরা হয়ে গেছে একদল উচ্ছৃঙ্খল সেনাবাহিনী, তাই তার ফাঁসি হয়েছে। আপনাদের এই বিপ্লবকে যদি বিপ্লব আকারে স্বীকার না করানো হয় এবং বিপ্লব বলে যদি অনুমোদন না দেওয়া হয়, আপনারা হবেন একদল উচ্ছৃঙ্খল নৈরাজ্যবাদী, রাষ্ট্রদ্রোহী। তাহলে এই কাজটাকে কিভাবে বৈধতা দেবে সেটা নিয়ে ফরহাদ ভাই তার সারাটা জীবন এই কথাটা বলছেন। এবং তার যে বইগুলো, দার্শনিক যে বইগুলো আছে সেগুলো আপনারা পড়বেন। মোকাবেলা একটা অন্যতম দার্শনিক বই, যেটা আমাদের সমাজের বহু প্রশ্ন আপনার মধ্যে আছে, যা উত্তর পাবেন। সর্বশেষ তার যে বইটা, যে গণ অভ্যুত্থান এবং বিপ্লব নিয়ে তার যে বইটা, এর মধ্যে দিয়ে বিপ্লব হয়েছে। ফরহাদ মাজারি আগে বলেছিলেন যে এই দেশে কিন্তু গণ অভ্যুত্থান হতে হবে, গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকার পতন হবে। এবং উনি এই সরকার পতনের সাথে সাথেই বলছিলেন, আগে থেকেই বলছিলেন, উনি বুঝতে পারছিলেন যে সামথিং রং হয়ে যেতে পারছে, মানে বিপ্লব হয়ে যাচ্ছে, তাহলে কী করতে হবে। উনি বলেছিলেন যে এটা একটা বিপ্লবী সরকার করতে হবে এবং এটা এই শেখ হাসিনার যে বেতনভোগ বা নিয়োগকৃত প্রেসিডেন্ট তাকে সরাই দিতে হবে। জনগণ এবং সৈনিকের অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে এই সরকারের পতন হয়েছে। তাই জনগণ এবং সৈনিক মিলে জনগণের মধ্যে এই সরকার গঠন হবে এবং এই সরকার বিপ্লবী সরকার হবে এবং টোটাল সেনাবাহিনী এই বিপ্লবী সরকারের অধীন হবে। তাহলে এই বিপ্লবী সরকার তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু আমরা দেখলাম ফরহাদ মাজারের কথা কেউ শুনলো না। তারা সেনাবাহিনীর ওই ক্যান্টনমেন্টের মধ্যে যে গভর্নমেন্ট ফর্ম করলো এবং এই সংবিধানের অধীনে থাকলো, চুপ্পুর অধীনে থাকলো। সেই সময় থেকে আমরা বারবার বলছি, ফরহাদ ভাই বলছেন, আমরাও এই দলটা নাই 7 তারিখে বক্তব্য রেখেছি এবং আমাদের বক্তব্যের পরে 10 আমার অনেক বন্ধুরা একসাথে চলেছি, ফেরেছি। বক্তব্য এতটুকু সমালোচনা সহ্য হয়নি, এখন আর বেঞ্জের খানে সহ্য হচ্ছে না। একসাথে 15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি, তখন খুব ভালো ছিল। আমার লেখায় তো এই যারা আজকে সহ্য করছে না তারা তো আমার লেখায় একটা কমেন্ট করতে পারেনি ভয়তে। আমি লিখতে পেরেছি, তারা কমেন্টস করিনি, ভয়ে কমেন্টস করিনি। আজকে একটু সমালোচনা করেছে, আমার সহ্য হচ্ছে না। পত্রিকায় আমার নিউজ দেয় না। এইসব পত্রিকা কি থাকবে নাকি সোসাইটিতে, সমাজে থাকবে নাকি? আমরা যদি মুখ খুলি, আমরা যদি এইসব দলের রাজনীতির ইতিহাস, যখনই তাদের মানে যে সমস্ত অপকর্ম করেছে তার ইতিহাস বলি, ওরা থাকতে পারবে না। খুলে দেবে না, কিন্তু বোধহীন, নির্বোধের অসীম সাহস, তাই আমাদের সাথে এই বেয়াদবি করছে। আমি এদেরকে সতর্ক করছি। তো আজকে আমি বলবো যে আপনারা ঐক্যবদ্ধ হন। এবং ফরহাদ ভাইয়ের সর্বশেষ প্রস্তাবনা ছিল যে আমরা, মনে রাখবেন, ফরহাদ ভাইকে দিয়ে 10 সালে কিন্তু আমরা 2010 সালে একটা প্রোগ্রাম করেছিলাম কনস্টিটিউট অ্যাসেম্বলির দাবিতে, এবং সেটা মাহমুদুর রহমানের ছিল। এবং আমি যে রাজনৈতিক দল করতাম আগে, সেই দলটাও আমাদের সংবিধান সভার দাবিতে করতাম। সেই জায়গায় ফরহাদ ভাই বারবার বলছে যে এই বিপ্লবীদের কাজ হবে এখন একটা গণপরিষদের নির্বাচন, সংসদ নির্বাচন না, গণপরিষদ। এই গণপরিষদটা কি? গণপরিষদ হচ্ছে যে সংসদীয় আসন যা আছে এর বাইরে দেশের যত হাজার রকমের শ্রেণী পেশা আছে, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ এই নির্বাচিত হয়ে গণপরিষদে আসবে। হতে পারে গণপরিষদের সদস্য 2000, তারা বসে তাদের আলোচনার মধ্যে দিয়ে সংবিধান, এই গণসংবিধান গঠন করবে। উনি কিন্তু বারবার বলছেন কনস্টিটিউশন মানে কি? গঠনতন্ত্র। এবং সত্যি আমাদের ছাত্রদলের, জাতীয় ছাত্রদলের স্লোগান, এই ঘোষণাপত্র লেখা ছিল গঠনতন্ত্র ও ঘোষণাপত্র, সংবিধান লেখা ছিল না। তাহলে এটা গঠন করছে, রাষ্ট্রকে গঠন করতে হবে। রাষ্ট্রকে গঠন করার পরে রাষ্ট্র কীভাবে গঠন হলো সেই একটা তন্ত্র হবে এবং সেই তন্ত্রের মধ্যে রাষ্ট্র কীভাবে চলবে। তাই এই গঠনতন্ত্রটা গণপরিষদের ভোটের মধ্যে দিয়ে, নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ আসবে। তারা এসে সকলে তাদের মতামত, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বর্গের মানুষ, হিজড়ারা এই দেশের মানুষ না? তা এরা তো মানুষ, এরা তো বাজার থেকে খাদ্য খাবার খায়। প্রস্টিটিউটরা এই দেশের মানুষ। প্রস্টিটিউট ব্যবস্থা রাষ্ট্রে থাকবে কি থাকবে না, এটা রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। থাকলে তাদের প্রতি রাষ্ট্রের আচরণ কী হবে,
তাদের এই রাষ্ট্রে অংশগ্রহণের কোনো সুযোগ থাকবে কিনা, আমি সব থেকে নিম্ন জায়গাটাই বলছি। অর্থাৎ এমন কোনো শ্রেণী পেশা থাকবে না যা আমার সংবিধানে তার জীবন তার ভবিষ্যৎ নিয়ে কথা বলবে না। এইবার একটা সংবিধান এই গণতন্ত্র গঠনের পরে এটা 300 আসনের হবে না, 500 আসনের হবে, প্রাদেশিক হবে না, যা আছে তাই থাকবে না, দ্বিকক্ষ হবে না, চারকক্ষ হবে, প্রেসিডেন্ট হবে না, পার্লামেন্টারিয়ান হবে, এই টোটাল ব্যাপারটা ওখানে থাকবে। এখানে ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবে কিনা, দ্বৈত নাগরিকরা রাজনীতি করতে পারবে কিনা, রাজনীতিতে সংসদ ইলেকশনে নমিনেশন পেপার বেচা কিনা করতে পারবে কিনা কোনো দল, রাজনীতিতে কোটি কোটি টাকা খরচ করতে পারবে কিনা, এই সব ব্যাপারটা থাকবে। না থাকলে সাধারণ মানুষ কীভাবে ভোট করবে? আজকে আমি তো আমার দেশ গঠনে ভূমিকা রাখতে চাই, আমি তো 3 আসনে নির্বাচন করতে চাই, কিন্তু আমি তো জানি যে 5 কোটি টাকা লাগবে আমার নমিনেশন পেপার কিনতে, আর 500তে আরও 10 কোটি টাকা লাগবে। তাহলে তো শুরুতেই বলা হচ্ছে ডাকাতরা ছাড়া এই প্রতিযোগিতায় কেউ যেতে পারবে না, এই ব্যবস্থা তো থাকতে পারে না। এই সমগ্র ব্যবস্থা পাল্টাতে হবে। দ্যাট ইজ কল সংস্কার, প্রয়োজন আমূল পরিবর্তন। আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি, আমাদের অনেক ভুল হতে পারে, এবং খুব দক্ষতার সাথে আমি বলবো যে যতক্ষণ ফরদায় কথা বলবেন আপনারা অন্তত মোবাইল করবেন না, বাইরে যাবেন না, একটু শুনুন।